ঠান্ডা কি চলে গেছে তাই খুব অসচেতন জীবনযাপন করছি, নাকি খুব বদ্ধ হয়ে গেছি যে ধরেই নিয়েছি আমাকে কোভিড-19 কিছুই করতে পারবে না। যদি এই মানসিকতা থাকে যে আমি আক্রান্ত হব না কিংবা আমি নিরাপদ, সেই মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে, কারণ নীরবে নিভৃতে অনেকে সংক্রমিত হচ্ছেন। সেই সংক্রমণ থেকে নিজেকে যদি রক্ষা করতে হয়, মাস্ক পরবার অভ্যাসটির কথা ভুলে যাওয়া যাবে না, নিয়মিত বিরতিতে জীবাণুনাশক দিয়ে হাত জীবাণুমুক্ত করার কথাটা ভোলা যাবে না। জনসমাগম স্থলে যখনই যাচ্ছেন অবশ্যই খেয়াল রাখবেন যাতে মাস্কটি অবশ্যই আপনার নাক থেকে নেমে না যায়। পারস্পরিক আলাপচারিতার ভিতরেও মাস্ক খোলা যাবে না। দয়া করে এই সচেতনতাটা যদি বজায় রাখেন তাহলে এই সংকটের সময় কিন্তু নিরাপদে থাকতে পারবেন। আর এই সময় যদি কোনো স্বাস্থ্য জিজ্ঞাসার জন্য, তবে করোনা হেল্প ডেস্ক আপনাদের জন্য আয়োজন করা হয় প্রতি শনি থেকে বৃহস্পতি রাত 9টায়। জুলহাস জুবাইর আপনাদের সাথে আয়োজনে আছে এবং আপনাদের প্রশ্নের উত্তর দিতে যে প্রশ্নগুলো আপনারা করতে পারেন, চাইলে ফোন করতে পারেন কিংবা লিখে জানাতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। একই ধারাবাহিকতায় আজও আমাদের অল্প সময়ের মধ্যে যুক্ত হবেন অধ্যাপক ডাক্তার এস.এম. মোস্তফা জামান, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ BSMMU। আমাদের সাথে আজ আছেন ডাক্তার শারমিন সিদ্দিকা ইসলাম, সহকারী অধ্যাপক প্রসূতি ও স্ত্রীরোগ, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল। এছাড়াও আমাদের সাথে আছেন ডাক্তার আবু সাইদ শিমুল, শিশুরোগ বিশেষজ্ঞ, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল। আপনারা যারাই প্রশ্ন করেন প্রতিদিন প্রশ্নগুলো খুঁজবার চেষ্টা করি, অনেক যে অভিযোগ করেন প্রশ্নগুলো পড়া হয় না, দয়া করে একবার লিখবেন। একবার লিখলে আপনাদের প্রশ্নটি আমরা দেখি, তাতে করে আপনাদের উত্তর দিতে আমাদের সুবিধা হয়। নতুবা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন রিপিটেড প্রশ্নের মাঝে হারিয়ে যায়। তবে এই মুহূর্তে একটু বাস্তবতা জানাতে চাই। গত 24 ঘন্টায় দেশে আরও 25টি পরিবার তাদের স্বজন হারিয়েছেন। নতুন করে শনাক্ত হয়েছেন আরও 1071 জন। শনাক্তের হার 8.29%। মহামারীতে এ পর্যন্ত দেশে প্রাণহানি 7,781 জনের। স্বাস্থ্য অধিদপ্তর জানায় গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 12,920টি। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা 5,22,453। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 737 জন। মোট সুস্থ 4,66,801 জন। দর্শক, আপনাদের প্রতি একটাই আহ্বান, যারা আমাদের ফোন করছেন অবশ্যই টেলিভিশনের ভলিউমটি কমিয়ে আমাদের ফোন দিবেন, তাতে করে আপনাদের স্বাস্থ্য জিজ্ঞাসাটা বুঝতে আমাদের সুবিধা হবে। আর যারাই প্রতিদিন আমাদের ফোন দেন তারা নিশ্চয়ই জানেন প্রশ্নটি কীভাবে করতে হবে। আর এই বিষয়টি মাথায় রাখলেই কিন্তু আমরা এই সময়টা আপনাদের স্বাস্থ্যসেবা দিতে আমাদের জন্য অনেক বেশি সুবিধা হবে। প্রথমে একটু ডাক্তার আবু সাইদ শিমুলের কাছে আমরা যেতে চাই। ডাক্তার আবু সাইদ শিমুল, স্বাভাবিকভাবে পরিবর্তিত আবহাওয়ায় কিন্তু যে বিষয়টি হয় যে শিশুদের দেহে এটার একটা অন্যরকম প্রভাব পড়ে, তাদের অল্পতেই ঠান্ডা, জ্বর, কাশি এই ধরনের সমস্যায় তারা ভোগেন। এই সময় নিশ্চয়ই যখন আপনারা প্র্যাকটিস করছেন চেম্বারে বা হাসপাতালে এমন রোগী দেখছেন, তাদের জন্য বাড়তি সচেতনতা হিসাবে কি বলছেন বা কি বলতে চাইবেন? আসলে এখানে খুব আমরা এই বছর একটু অন্যরকম আবহাওয়া বোধ করছি যে দিনের বেলায় কিন্তু বেশ খানিকটা গরম পড়ছে। সুতরাং পরিবর্তিত আবহাওয়ায় আমরা বড়রা যেভাবে মানিয়ে নিতে পারি, বড়রা সেভাবে বাচ্চারা মানিয়ে নিতে পারে না, বা ওদের কিন্তু প্রচুর ঘাম হয়, এই ঘাম থেকেও কিন্তু ঠান্ডা লেগে যায়। সুতরাং এই সময়টুকু প্রতিদিন গোসল করে, একদম নবজাতক, সদ্য ভূমিষ্ঠ শিশু ছাড়া সকলের প্রতি অনুরোধ রইব, ঠান্ডার ভয়ে যদি গোসল না করেন, ঘাম থেকে এবং ধুলোবালি থেকেই কিন্তু তাদের সমস্যাটা বেশি হয়। সুতরাং সেটা একটু খেয়াল করবেন। আবার এই সময় মশার উপদ্রব কিন্তু বেড়ে যায়, সুতরাং অনেকে মশার কয়েল জ্বালান, তাতে কিন্তু বাচ্চাদের সমস্যা হয়। আমরা প্রতিদিন কিন্তু বলছি এই ধরনের পরোক্ষ ধূমপান এবং রান্নার এইগুলি কিন্তু খুব ক্ষতিকর। এবং সামনে কিন্তু আমরা জানি যে আগামীকাল থেকে শীত একটু বাড়তে শুরু করবে এবং পরশু থেকে বেশ একটা শৈত্য প্রবাহের আমরা আভাস পাচ্ছি। সেই সময় কিন্তু বাচ্চাকে একটু আমরা বলবো যে মুড়িয়ে রাখতে হবে। বাচ্চারা কিন্তু প্রস্রাব যখন করে বিছনায় ভিজিয়ে দেয়, রাতের বেলা একটু মা বাবারা যদি খেয়াল করেন যে তারা যেন ঠান্ডা লেগে না যায় সেটা, কারণ আমরা জানি বাচ্চাদের জন্য যে কোভিড এর টিকা রয়েছে সেটা কিন্তু 18 বছরের নিচে বাচ্চাদের জন্য প্রয়োগ করা যাবে না। সুতরাং এই সময় সচেতনতাই পারে আমাদের বাচ্চাকে যে কোনো, শুধু কোভিড নয়, যে কোনো রোগ থেকে আমাদের শিশুদের রক্ষা করতে। ধন্যবাদ আপনাকে ডাক্তার আবু সাইদ শিমুল। হুমায়রা খান লিখছেন, আসসালামু আলাইকুম, আমার আম্মুর বয়স 40 বছর। 12 বছর আগে একটা অ্যাক্সিডেন্টে ওনার ডান পাশের কোমরের চিকন হাড় ভেঙে যায়। চিকিৎসা নেওয়ার পর সাময়িকভাবে সুস্থ হলেও বেশ কয়েক বছর যাবৎ আবার সমস্যা শুরু হয়। ডান পাশের পা অবশ হয়ে আসে, চিনচিন ব্যথা করে, বেশিক্ষণ হাঁটতে পারেন না, পায়ে জ্বালা পোড়া হয়। এক্ষেত্রে করণীয় কি জানতে চেয়েছেন। ওনার ডায়াবেটিস নেই এমনটাও জানাচ্ছেন প্রফেসর মোস্তফা জামান। জুবায়ের একটি বলেছেন যে তার চিনচিন করে বুকের মাঝখানে নাকি আপনার বুকের দিকে, কোন দিকে? তার উনি বলেছেন ডান পাশে কোমরের হাড়, চিকন হাড়টি ভেঙে গিয়েছিল, চিকিৎসা নেওয়ার পর সাময়িকভাবে সুস্থ হলেও বেশ কয়েক বছর যাবত আবার সমস্যা শুরু হয়েছে। ডান পাশের পা অবশ হয়ে আসে, চিনচিন ব্যথা করে, পায়ের কথা বলেছেন। আচ্ছা, বয়স কত তার? ওনার বয়স উনি উল্লেখ করেননি, তবে 12 বছর আগে এই অ্যাক্সিডেন্টটি হয় ওনার মার। 40 বছর ওনার বয়স। দুঃখিত। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে যদি ওজন জানতে পারতাম আরেকটু সুবিধা হতো। ওজন কি উল্লেখ করেছেন? ওজন উল্লেখ করেননি। জি, এবং ধন্যবাদ। আসলে যেহেতু আপনারা ফেসবুকে যারা প্রশ্ন করে থাকেন, আমাদের কিছু তথ্যের প্রয়োজন হয়। যেমন তিনি বলেছেন তার আগে একটি অ্যাক্সিডেন্ট ছিল, একটি পোস্ট ট্রমা, অর্থাৎ তার আগে একটি মানে
অ্যাক্সিডেন্টের পরে কিন্তু অনেকের হাড়ের জোড়ায় অথবা অস্থিসন্ধিতে অনেকদিন পরে কিন্তু কিছু সমস্যা হতে পারে। তো আমরা বলছি তার আসলে একদিকে যেমন ওষুধের ভূমিকা আছে, সঙ্গে ফিজিওথেরাপির কিছু ভূমিকা থাকে। তো যেহেতু ওই সময় তিনি হয়তো কিছু ওষুধপত্র খেয়ে ব্যথামুক্ত হয়েছিলেন এবং অনেকদিন ভালো ছিলেন, এখন তাকে আবার বলবো যদি তার আপাতত বেশি ব্যথা হয়, ক্যাপসুল ইন্ডোমেট এসআর প্রতি রাতে একটি করে খাবেন। তবে এটা যদি অস্থিসন্ধিতে ব্যথা হয় বা হাড়ে ব্যথা হয় তাহলে কাজ করবে। সঙ্গে আমরা একটু ক্যালসিয়াম এবং ভিটামিন ডি জাতীয় ওষুধ খেতে বলি, এবং ফিজিওথেরাপি যেখানে ব্যথা হয় সেখানে একটু গরম সেঁক দিতে পারেন। আর আমরা সবসময় বলছি যে এক্সারসাইজ করার কোনো বিকল্প নেই, সূর্যের আলোতে যাবেন, সূর্যের আলোতে ভিটামিন ডি আছে। তবে ভিটামিন ডি 40,000 ইউনিট প্রতি সপ্তাহে একটি করে খাবেন। আর একটি মানে অ্যানাফ্লেক্স যেটি জেল, এটি যেখানে ব্যথা সেখানে একটু লাগিয়ে গরম সেঁক দিবেন, এবং গরম পানি যদি গোসল করতে পারেন উপকার পাবেন। ওজন যদি বেশি থাকে অবশ্যই ওজন কমাতে হবে। আমাদের দৃঢ় বিশ্বাস যে এটি আসলে আগের যে সমস্যাটা হয়েছিল বাত ব্যথা বা অ্যাক্সিডেন্ট, তার মাধ্যমে কিন্তু পরবর্তী কিছু সমস্যা হতে পারে। তবে এটি জীবনের জন্য বড় ঝুঁকিপূর্ণ সমস্যা নয়, কিন্তু তিনি কষ্ট পাবে। এই কষ্টটা তাকে আস্তে আস্তে নিবারণ করতে হবে। আমরাও তাকে সাহায্য করব, তবে নিজেকে নিজে সাহায্য করতে পারলে আরো বেশি উপকার বেশি পাওয়া যায়। তাকে নিশ্চয় আমরা বুঝতে পেরেছি যে ভয়ের কোনো কারণ নেই। আশা করছি তিনি এই রোগের থেকে উপকার পাবেন, এবং যে পরামর্শগুলো দিয়েছি সেগুলো মানতে পারলে তিনি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবেন। ধন্যবাদ আপনাকে। আখি প্রশ্ন করেছে, ওনার বয়স 21 বছর, ওজন 53 কেজি। তিনি অনেকদিন ধরে সন্তান নেবার চেষ্টা করছেন, কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছে না। প্রথমবার ডাক্তার দেখানোর পর জরায়ুতে চর্বি বেড়ে গেছে এমনটি জানিয়েছিলেন। ওষুধ খেয়ে তা ঠিক হয়, কিন্তু তাতেও যখন কাজ হচ্ছে না তখন দুজনই অন্য আরেক ডাক্তারে দেখালে দুজনকেই টেস্ট দেয়। আমার স্বামীর কোনো সমস্যা নেই জানায়, শুধু ওকে বেশি করে মিষ্টি খাওয়ার জন্য জানায়, কিন্তু তার হরমোন প্রবলেম আছে, মানে স্ত্রীর হরমোন প্রবলেম আছে জানিয়েছে এই বিষয়টি ডাক্তার। এবং তার প্রোল্যাকটিন 35.85 ng/ml, 3 মাসের কোর্সে 2 মাস খেয়েছেন, এখনো কাজ হয়নি। করণীয় কি জানতে চেয়েছেন ডাক্তার শারমিন সিদ্দিকী। আপনি বলেছেন আপনার 21 বছর বয়স, আপনার যে সমস্যাটি বলেছেন এটা হচ্ছে 21, হ্যাঁ, আর ওজন বলেছেন 53 কেজি। জি হ্যাঁ, তাহলে আপনার ওজন কম, কিন্তু আপনার হচ্ছে যেটা বলেছেন যে জরায়ুতে চর্বি। আসলে আমরা জরায়ুর চর্বি নিয়ে চিন্তিত নই, তলপেটে যখন চর্বির মাত্রা বেড়ে যায় তখন এটা হচ্ছে ওভুলেশনকে ইম্পেয়ার করে। আর হরমোন ইমব্যালেন্স, আপনি যেটা বলেছেন প্রোল্যাকটিন লেভেলের জন্য আপনি ট্রিটমেন্ট নিচ্ছেন, এটা যতদিন পর্যন্ত আপনার নরমাল লেভেলে না আসবে ততদিন পর্যন্ত কিন্তু আপনার নরমাল ওভুলেশনটাও ব্যাক করবে না। তো আপনাকে অতি সত্বর একজন খুব ভালো এন্ডোক্রাইনোলজিস্ট প্লাস একজন ইনফার্টিলিটি স্পেশালিস্ট, দুটো ডাক্তারের আন্ডারে থেকে আপনার এটাকে দ্রুত নরমাল লেভেলে আনলে তারপর আপনাকে যখন আমরা ওভুলেশন ইনডিউস করব তখন আপনি একটা ভালো ফলাফল পাবেন। সেক্ষেত্রে আপনার জন্য শুভকামনা রইল, এবং আপনি দ্রুততম সময়ের মধ্যে আপনার নিকটবর্তী গাইনোকোলজিস্ট একজনকে দেখাবেন। ধন্যবাদ আপনাকে ডাক্তার শারমিন সিদ্দিকা। একজন প্রশ্ন করেছেন, আশফিয়া রহমান, বয়স 40, ওজন 73 কেজি। তবে এই প্রশ্নটি নেওয়ার আগে একজন আমাদের ফোন দিয়েছেন, সেই ফোনটি আমরা নিতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। জি, আমার নাম সুহাদ, আমি টঙ্গী থেকে বলছি। হ্যাঁ সুহাদ ভাই বলুন। জি, আমার মেয়ের বয়স হচ্ছে 4 বছর। বাহ, কি নাম ওর? জি, ওর প্রায় কৃমির সমস্যা, খুব সমস্যা হয়। এটা আমি কয়েকবার কৃমির ওষুধ খাওয়াইছি, দেখা গেছে যে মানে 2 মাসও ভালো থাকে না। আচ্ছা, একটু বুঝতে চাই আসলে কৃমির যে সমস্যা তা কি করে উপলব্ধি করলেন বা বুঝতে পারলেন কি করে? না, ও শুধু চুলকায়, ওখানে হাত দেয়, পায়ে পথে হাত দেয়, খুব দ্রুত হাত দেয়, ঠিক আছে। সারাদিন চিল্লাই, বলে যায় বাবা আম্মু আমার পোকা পোকা পোকা। আমি দেখছিও, ঠিক আছে, ওইখানে ওর আম্মু সহ আমি সহ দেখে ওখানে ওর পায়ে পথে এভাবে দেখলে ছোট ছোট যে কৃমিগুলা, আচ্ছা, ওগুলা মানে ভিজিবল হয়ে যায়, দেখা যাচ্ছে চলে আসে মাঝে মধ্যে। আচ্ছা, একটু বুঝতে চাই, ওকে পরিচর্যা করে কে? ওর মা, আপনি, আর বাড়িতে কি আছে? না, ওর মূলত ওর আম্মুই পরিচর্যা করে, পাশাপাশি আমি তো আছি। আচ্ছা, আর সহায়ক কেউ বাসায়? বাসায় না, বাসায় আর কেউ নাই, আমি, আমার একটা মেয়ে আর আমার ওয়াইফ। আচ্ছা, বুঝতে পেরেছি। পরিষ্কার পরিচ্ছন্নতার যে বিষয়টা বলতেছেন, আসলে ওই দিক দিয়ে কোনো সমস্যা নাই। আমি এর আগেও কয়েকটা ডাক্তার দেখিয়েছি, শিশুরোগ বিশেষজ্ঞ, যারা এই কৃমির ওষুধ দিয়েছে, আর ওরা বারবার যে কথাটা বলছে যে বাসায় পরিষ্কার পরিচ্ছন্নতা যেটা আর কি রাখার জন্য। বাট আমি আসলে ওই জিনিসটার বিষয়ে কোনো সমস্যা নেই। বুঝতে পারছি। ওর খাদ্যাভ্যাসটা একটু আমরা জানতে চাই। জি জি, ওর খাদ্যাভ্যাস আমরা একটু জানতে চাই, কি খায়? আচ্ছা,
ওর খাদ্যাভ্যাস ও স্বাভাবিক সব খাবারই খায়, ভাত মাছ মাংস। বাইরের খাবার যেটা বলতেছেন ও একটু চকলেট খেতে যায়, ঠিক আছে? জি ডাক্তার আবু সাইদ শিমুল, আপনার যদি আর কিছু জানবার থাকে। জি আসলে কি কি ওষুধ খাইয়েছিলেন এর মধ্যে কৃমির, এটা একটু জানতে চাইছি। এটা গত 2 মাস আগে কৃমির ওষুধ একটা খাইছি, অ্যালবেন। আচ্ছা, এর আগে প্রতিবারই কি অ্যালবেনই খাওয়ান? না, এর আগে খেয়েছি সোলাস। আচ্ছা আচ্ছা, জি আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আমাদের জুবাইর কিন্তু খুব সুন্দরভাবে আপনার কাছ থেকে কিছু তথ্য আসলে জানতে চেয়েছেন, তাকেও সেজন্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে এখানে বুঝতে হবে কোত্থেকে হচ্ছে উৎসটা, আসলে একটু খুঁজে বের করতে হবে। অনেক সময় বলছেন যে খাবার, আপনি খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য দিয়েছেন, চকলেট আমাদের যেভাবে চকলেট গুলো তৈরি করা হয় সেখানে ভেতরে কিন্তু ক্রিমির ডিম, এটা থেকে ক্রিমির ডিম কিন্তু অনেক দিন পর্যন্ত সুপ্ত ভাবে থেকে যেতে পারে। সুতরাং এই অভ্যাসটা থেকে তাকে কিন্তু দূরে রাখতে হবে। আবার আরেকটি বিষয় যেটা, সেটা হচ্ছে এই যে কৃমিগুলো আমাদের পেটে থাকে, এটা কিন্তু বেড়ে ওঠার জন্য সুগার খুবই প্রয়োজনীয়। অর্থাৎ চিনি জাতীয় কিছু খেলে এই কৃমিগুলো কিন্তু বাড়তে থাকে। অর্থাৎ চিনি খেলে কৃমি হয় না, কিন্তু যদি পেটে কারো কৃমি থাকে সেক্ষেত্রে যদি আপনি মিষ্টি জাতীয় খাবার খান, সেগুলো কিন্তু দ্রুত বংশ বৃদ্ধি করে। সুতরাং তার যদি মিষ্টির প্রতি আলাদা কোনো আগ্রহ থাকে, ফ্যাসিনেশন থাকে, সেটা থেকে কিন্তু তাকে আস্তে আস্তে কনভার্ট করে। ছোট মানুষকে ধমক দিয়ে বা বকাঝকা করা যাবে না, কিভাবে অন্য মজাদার কোনো কিছু রান্না করে সে যেন মিষ্টির প্রতি অতি আগ্রহ না থাকে সেটা চিন্তা করতে হবে। আর আমি এই অনুষ্ঠানে অনেকবারই বলেছি, ফিল্টার করতে হবে কিন্তু, অর্থাৎ পানি ফুটালেই কিন্তু কৃমির ডিমগুলো চলে যায় না। সুতরাং ফিল্টার করলেই কৃমির ডিমগুলো চলে যায়। সেজন্য যেহেতু 4 বছর বয়স, সেজন্য টয়লেটে যাবে একটু স্যান্ডেল পরে যায়। আর কৃমির ওষুধ কিন্তু সকলে একসাথে খেতে হবে। আপনি যদি অ্যালবেন সোলাস খাচ্ছেন, আমার এই ক্ষেত্রে আমার পরামর্শ হবে আপনি মেলফিন অথবা ডিলেন্টিন সেটা একটা খাওয়ান, 1 চামচ যেদিন খাবেন, 1 সপ্তাহ পরে আবার খাবেন, এবং অবশ্যই সাবান দিয়ে ভালো করে সকলে হাত ধোবে, এবং ক্রিমের ওষুধ সকলে একসাথে খাবেন। আপনারা যেটা করবেন, আপনারা অ্যালবেন ডিএস সেটা যদি আগামীকাল রাতে খাওয়ান, 1 সপ্তাহ পরে আবার খাবেন। যে নিয়মগুলো বললাম সেটা একটু মেনে চলেন। আর যদি ওষুধগুলো খেলে আমার মনে হয় ইনশাল্লাহ ভালো হয়ে যায়। আর আরেকটা বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ, রাতে ঘুমের আগে একটু মলদারে ভেসলিন লাগিয়ে দেবেন। সকালবেলা একটু টিস্যু দিয়ে মলদারটা যদি পরিষ্কার করে রেখে, কিন্তু প্রচুর ডিম চলে আসে, তার যে অস্বস্তি সেটা দূর হবে। আর এই মুহূর্তের জন্য তাকে এন্টিস্টা, এই সিরাপটা 1 চামচ রাতে 1 চামচ সকালে 5-7 দিনের জন্য খাওয়ান। ইনশাআল্লাহ এই মুহূর্তে তার যে অসুবিধা সেটাও দূর হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে ডাক্তার আবু সাইদ শিমুল। আলমগীর হাসান আমাদের লিখছেন, সালাম জানিয়েছে সবাইকে। তার বয়স 44 বছর, হার্ট এবং অ্যাজমার পেশেন্ট তিনি। মেডিসিন খেয়েছেন এমকাস্ট 10, ডোকোপা 200, রেনোলা 500, নেবিকার্ড 5 মিলিগ্রাম, প্লেডেক্স 75। বর্তমানে পিঠে ঝিমঝিম, শিরশির ও পিঠে ভার লাগে। তারপর আস্তে আস্তে মেরুদণ্ড শিরায় ব্যথা হয়। এখন কি করণীয়? তার গ্যাস্ট্রিকের সমস্যা খুব বেশি। প্যান্টোনিক্স 20 খাচ্ছেন তিনি। সমাধান চেয়েছেন, সেই সমাধান আমরা দিব। তবে তার আগে আরেকজন দর্শক আছে, তার প্রশ্নটি আমরা নিতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি রাজু সিলেট থেকে বলছিলাম। রাজু ভাই বলুন, কিভাবে সহায়তা করতে পারি? স্যার, ওই যে আমার আম্মুরকে আমি হার্ট ফাউন্ডেশনের ডাক্তার দেখাইছিলাম সেপ্টেম্বরে লাস্ট ইয়ারের। তো ওইখানে দেখানোর পরে ইকু করানোর পরে ওনার হার্টে 2টা ছিদ্র ধরা গেছে। আচ্ছা। তো আমি কিছুদিন আগে আপনাদের এই অনুষ্ঠানে আমি ওই স্যারকে, এস.এম. মোস্তফা জামান স্যারকে ফোন দিছিলাম। তো স্যার ওই ডিভাইসের ব্যাপারে আমি স্যারের সাথে আলাপ করছিলাম। স্যার বলল যে ডিভাইসটা বসানোর জন্য, কিন্তু এখন আমরা করোনার জন্য ঢাকা যাচ্ছি না। আনফরচুনেটলি আজকে 4 দিন যাবত ওনার ডান পাশে বুকে ব্যথা করতেছে, কিন্তু আজকে থেকে উনার আবার বাম পাশে ব্যথা করতেছে। তো উনার ইনস্ট্যান্ট এটাসিন 20, এডিলোস 40-50, ইকোস্প্রিন, পেন্টিড 40 এবং ওসার্টেল 50 ইনস্ট্যান্ট ওষুধ চলতেছে। এখন আমি কিভাবে স্যারকে দেখাতে পারবো ঢাকাতে আইসা, যদি একটু আমাকে বলেন। আচ্ছা, আমরা প্রথমে প্রাথমিক সহায়তাটুকু আপনাকে করছি, তারপরে পরবর্তীতে প্রফেসর মোস্তফা জামান আপনাকে হয়তো বাড়তি সহায়তা দেওয়ার জন্য উনি ইঙ্গিতটা দিয়ে দিবেন। প্রফেসর মোস্তফা জামান, আপনার যদি আর কিছু জানবার থাকে। না, আমি ধন্যবাদ জানাতে। আসলে তার কি এই যে ব্যথাটি হচ্ছে, এটি কখন হয়, কিভাবে হয়? এটি কি পরিশ্রম করলে হচ্ছে, নাকি ঝুঁকে কাজ করলে হচ্ছে, নাকি রাত্রে ঘুমানোর মধ্যে বা শোয়ার সময় হচ্ছে? স্যার, ওটা মানে কন্টিনিউ হচ্ছে, যে মানে বুকের ডান পাশে ওনার টয়লেট শক্ত হচ্ছে কিছুদিন যাবত, এবং ওনার খাওয়ার অনিয়ম হচ্ছে। জি, ধন্যবাদ জানাচ্ছি। আসলে তার যে হার্টের কারণে এই ব্যথা হচ্ছে না বোঝা গেল, কারণ তার যে সমস্যা, হার্টের যে ডিভাইস গুলো আমরা ব্যবহার করতে বলেছি, সেটি তিনি সময় মতো যত আগে পারবেন তত তাড়াতাড়ি ভালো করতে হবে। আবারও বলছি, ছিদ্র দেখে সব ছিদ্রতে কিন্তু ডিভাইস ক্লোজার ব্যবহার করার উপযোগী নয়। সেটি আমরা
ইকোকার্ডিওগ্রাফি করে বুঝতে পারি যে আসলে তার জন্য ডিভাইস ক্লোজার কি ব্যবহারযোগ্য করা যাবে কিনা এবং ব্যবহার করে তিনি উপকার পাবেন কিনা, সেই বিষয়টি আমরা জানতে পারবো। আর এখন বর্তমানে যে সমস্যা হচ্ছে এটি আসলে নানা ধরনের দুশ্চিন্তা থেকে হচ্ছে এবং কোষ্ঠকাঠিন্য হচ্ছে। তাকে বলবো প্রথম যে তিনি যাতে শাকসবজি, কাঁচা ফলমূল খান এবং সিরাপ অ্যাভোলাক প্রতি রাতে 3 চামচ করে খাবেন। আর যদি অ্যাসিডিটি হয় এর সাথে আমরা গ্যাভিসকন অথবা অ্যান্টাসিড প্লাস জাতীয় সিরাপ 3 চামচ করে খাবেন। আর একটু হাঁটাহাঁটি করবেন, ট্যাবলেট না পা 500 মিলিগ্রাম একটি করে 3 বেলা খাবেন, তাতে করে তার ব্যথা কমতে পারে। আর পেটে যদি স্পাজম হয়ে থাকে পরিপাক তন্ত্রে, সেক্ষেত্রে অ্যালজিন এই ট্যাবলেটটিও 3 বেলা খেতে পারেন। আমি বলবো যদি কোষ্ঠকাঠিন্য ভালো হয়ে যায় এবং যদি রাতে ঠিকমতো ঘুম হয় এবং আমি যে ওষুধটির নাম বললাম এগুলো যদি ব্যবহার করতে পারেন, আমার বিশ্বাস তার এই অবস্থায় বর্তমানে তার ব্যথাটি কমে যাবে। পরবর্তীতে তিনি যখন তার হার্টের বাকি চিকিৎসার জন্য আসবেন তখন আমরা অবশ্যই তাকে সহায়তা দিতে পারবো এবং তার শুভকামনা করছি। এই মুহূর্তে যে ব্যথাটি হচ্ছে এটি তার হার্টের জন্য না, এটি তার অন্যান্য কারণে আমি যে পরামর্শ দিলাম সেটি মেনে চললে এবং ঘুম যদি নিশ্চিত করতে পারেন, লাগলে একটু ঘুমের ওষুধ খেতে পারেন, তাহলে তিনি ভালো থাকবেন। আর আগের যিনি প্রশ্ন করেছেন আলমগীর হাসান, তার আসলে 4টি সমস্যা। একটি হলো তার হার্টের, তিনি লিখেছেন তার ওল্ড এমআই পুরনো একটি হার্টের সমস্যা আছে, যার জন্য তিনি বেশ কিছু ওষুধ খাচ্ছেন এবং বিশেষ করে অ্যারেপ্লাটেক্স, অ্যাটোবা সেগুলো খাচ্ছেন এবং এর সাথে অন্যান্য 2-1 ওষুধ খাচ্ছেন, সেগুলো খাবেন, বেবিকার্ড খাচ্ছেন। কিন্তু তার অ্যাজমা আছে, অ্যাজমার জন্য তিনি ডোকোপা খাচ্ছেন। আমরা বলবো নিয়মিত ডোকোপা খেলে, ট্যাবলেটটি খেলে এটি ভালো কাশি কমায়, কিন্তু নিয়মিত খাবার ওষুধ নয়। বরং যদি তার শ্বাসকষ্ট হয় এই ডোকোপার বদলে তিনি ইনহেলার ব্যবহার করতে পারেন, বেক্সিটল ইনহেলার 250 এবং 50 2 চাপ সকালে 2 চাপ রাতে নিতে পারেন এবং এমকাস খাচ্ছেন, সেটির জন্য তিনি ভালো থাকবেন। ঠান্ডা ধুলোবালি এড়িয়ে চলবেন, যেগুলো আমরা সবসময় পরামর্শ দিচ্ছি। তার আরো 2টি সমস্যা আছে। একটি হলো তার মেরুদণ্ডের সমস্যা, যার কারণে তিনি সার্ভাইকাল এবং তার ঘাড়ের পিঠে ব্যথা হচ্ছে, শিরশির করছে। তার জন্য সূর্যালোকে যাবেন, ভিটামিন ডি খাবেন। ভিটামিন ডি তে তার সূর্যালোকে তার পিঠের ব্যথা কমবে এবং ক্যালসিয়াম যেটিও তার দরকার, অস্ট্রাকাল ডি এই ট্যাবলেটটি খেতে পারেন। ট্যাবলেট ক্যাপসুল ইন্ডোমেটাসিন প্রতি রাতে 1টি করে খাবেন, ব্যথা কমবে। এবং প্রিগাবা এই ক্যাপসুলটি সকালে একটি, রাতে একটি খাবেন। একটু ভিটামিন বি যেটি, সেটিও তাকে কাজে দিবে। আরেকটি তার সমস্যা আমরা বলছি যদি ঘুম ঠিক মতন হয় তাহলে কিন্তু তিনি ভালো থাকবেন। আমরা তাকে বলছি তার ভয়ের কোনো কারণ নেই, এই ওষুধগুলি তিনি খেতে থাকেন, তবে ঝুঁকে কোনো কাজ করবেন না। আর মেরুদণ্ডের যে হাড় বা ক্ষয় যেগুলো বলেছেন, এটি এক ধরনের ভীতিজনক অবস্থার জন্য, এটি কোনো বড় কোনো রোগ নয়। এটি এক্সারসাইজ করে, ব্যায়াম করে আস্তে আস্তে ভালো হয়ে যাবেন, ভয়ের কোনো কারণে তার জন্য শুরু করতে। ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। একজন দর্শক আছেন আমাদের সাথে, আমরা ফোনটি নিতে চাই। দর্শক আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ জুলাস আলী বলছিলাম, কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে। আমি একজন সেনা সদস্য। জি ভাই বলুন। প্রথমে কৃতজ্ঞতা আপনাদের সার্ভিসের জন্য, আপনারা আমাদের নিরাপদ রেখেছেন, এই জন্য কৃতজ্ঞতা আপনাদের প্রত্যেকের প্রতি। এবার বলুন কিভাবে স্বাস্থ্য সেবা দিতে পারি আপনাকে। জি, আমি আপনাদের অনুষ্ঠানটা রেগুলারলি দেখি, কিন্তু ওই যে বিভিন্ন বেশি যোগাযোগ করতে পারতেছি না। আচ্ছা, প্রচুর দর্শক ফোন দেয় আমাদের, যেহেতু 3-4 জন ডাক্তার দেখাইছি কিন্তু কোনো সমস্যা সমাধান হচ্ছে না। আচ্ছা, কি হয়েছে? এই সমস্যাটা হচ্ছে আমার যে হরমোন আছে, জি, এটা বেশি পরিশ্রমে মানে মানে হয়ে যায়, পার্সেন্টেজ কমে যায়। আবার একটু বলবেন প্রথম থেকে, কি সমস্যা হয়েছে আপনার? মানে আমি 10 বছর যাবত বিবাহ করছি, কোনো বাবু হচ্ছে না। আচ্ছা, আপনার সন্তান নিতে চাচ্ছেন? আমি এটা হলো আমার যে সিমেন্স অ্যালায়েন্স আছে ওইটা টেস্ট করছি, ওইটা প্রথমে 0% আসলো, পরে 40%, 20% এই পর্যন্ত হয়েছে। কিন্তু এটা এখন কিভাবে আমার ভালো হতে পারে বা কি করলে একটু পরামর্শ চাচ্ছি। বুঝতে পেরেছি। আর আপনার স্ত্রীর কি অন্য কোনো সমস্যা আছে কিনা? না না, কোনো সমস্যা নেই, টেস্ট করছি, কোনো সমস্যা নেই। ওনার সবকিছু ঠিক আছে, শুধু হচ্ছে আপনি একটা প্রবলেম ফেস করছেন, যেটার আপনি সমাধান চেয়েছেন। একটু জানতে চাইবো আপনার খাদ্যাভ্যাস জানতে চাইবো, লাইফস্টাইল জানতে চাইবো, একই সাথে হচ্ছে আপনার ধূমপানের অভ্যাস আছে কিনা? না না, আমি আমার বয়স লাভে কোনো ধূমপান করিনি স্যার। বাহ, চমৎকার। প্রেশার আছে আপনার? প্রেশার নাই, প্রেশার নাই, নরমাল। ডায়াবেটিস? নরমাল আছে। না, ডায়াবেটিস না, চেক করছি আমাদের সিএমএস। থাইরয়েডের তাহলে কোনো সমস্যা নেই, তাই তো? জি জি, থাইরয়েডের কোনো সমস্যা নেই। ডাক্তার শারমিন সিদ্দিকী ইসলাম, আপনার যদি আর কিছু জানবার থাকে নতুবা আমরা বিরতি থেকে ফিরে এসে ওনাকে উত্তর দেওয়ার চেষ্টা করব। উনি যে পরীক্ষাগুলো করেছেন সিমেন অ্যানালাইসিস, সেই পরীক্ষাগুলো কোথায় করেছেন এটা একটু জানা প্রয়োজন। এটা ঢাকা সিএমএস এ করছি, আমাদের সিএমএস এ করছিলাম। সিএমএইচ এ করেছেন? আচ্ছা, আমরা সিএমএইচ এর রিপোর্টের উপরে ভরসা রাখি, কারণ সেখানে রিপোর্টগুলো অথেন্টিক হয়। এটা খুবই জরুরি, কারণ হচ্ছে অনেক সময় আমরা এমন দেখেছি যে সেকেন্ড রিপোর্ট যখন আমরা ক্রস চেক করি তখন দেখা যায় অনেকের রিপোর্ট ভালো চলে আসে।
তো আপনার ক্ষেত্রে যেহেতু আপনি 2-3 বার চেক করেছেন, আপনার এটা বলেছেন যে আপনি 40%, এখানে 40% বলতে আমরা বলতে চাই যে এখানে আমরা কিন্তু হিসাবটা বলি মিলিয়নে, কত মিলিয়ন আছে আপনার। আচ্ছা শারমিন সিদ্দিকা, আমরা বিরতি থেকে ফিরে এসে বিস্তারিত আসলে উত্তরটা দিতে চাই, আপনি যদি আর কিছু জানবার না থাকে। হ্যাঁ ঠিক আছে, আমরা পরে দিচ্ছি। দর্শক ছোট একটা বিরতির উপরে দেখা হচ্ছে, সাথেই থাকুন, ফিরছি। স্বাগত, দেখছেন করোনা হেলথ টেক্স, জুলহাস জুবাইর আপনাদের সাথেই আছে। সরাসরি ডাক্তার শারমিন সিদ্দিকার কাছে চলে যেতে চাই। একটি প্রশ্ন ছিল বিরতিতে যাওয়ার আগে, আমাদের একজন ভাই ফোন দিয়ে ওনার ব্যাপারে সহায়তা চেয়েছেন। জি, আমরা যদি একটু সহজভাবে বলি, সেটা হচ্ছে শুক্রাণু তৈরির একটা অবস্থান, যে শুক্রাণু তৈরি হচ্ছে না, আর একটা হচ্ছে শুক্রাণু পরিবহনের সমস্যা। তাহলে এই দুটো অ্যানালাইসিস করার জন্য আমরা যেটা করি যে একজন হচ্ছে ইউরোলজিস্টের কাছে পেশেন্টকে রেফার করি। তারা হচ্ছে প্রথমে পেশেন্টের হচ্ছে কোনো গঠনগত ত্রুটি আছে কিনা সেটা ডিটেক্ট করেন, এবং সেক্ষেত্রে হচ্ছে আপনার যে শুক্রাশয় সেই দুটোর হচ্ছে অবস্থান, সেই দুটোর মধ্যে কোনো অবস্ট্রাকশন আছে কিনা, কোনো ফোলা আছে কিনা, এই ধরনের অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটি গুলো ওনারা ডিটেক্ট করেন। এবং পরবর্তীতে এমন কিছু ঔষধ আছে যেগুলো হচ্ছে ভিটামিন সাপ্লিমেন্ট, উনি হয়তো নিয়েছেন, যার কারণে উনি পরবর্তীতে বলেছেন যে কিছুটা ইমপ্রুভ হয়েছে, বাট সে এখনো কনসিভ করতে পারেননি। এসব ক্ষেত্রে আমরা তাদেরকে সাজেস্ট করি যে যাদের হচ্ছে কম থাকে, অলিগো একটা স্টেট থাকে যে সংখ্যায় কম, সেক্ষেত্রে আমরা আইইউআই নামের একটা প্রসিডিওর তাদেরকে সাজেস্ট করি, যেটাতে হচ্ছে শুক্রাণুটা ছেঁকে নিয়ে সেখান থেকে শুধুমাত্র ভালো শুক্রাণুগুলো হচ্ছে তার স্ত্রীর জরায়ুতে প্রতিস্থাপন করা হয়। আর এরপরেও যদি তার কনসিভ না হয়, সেক্ষেত্রে আমরা তাদেরকে সরাসরি টেস্ট টিউব বেবি নিতে বলি, এবং সেক্ষেত্রে তাদেরকে আমরা টেস্ট টিউব হয় এরকম স্পেশাল সেন্টার গুলোতে তাদেরকে রেফার করি। এবং আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে, যে আপনি যেহেতু সিএমএইচি ট্রিটমেন্ট নিচ্ছেন, আপনি সেখানে আপনার হচ্ছে পরবর্তীকালীন যে ইসের সিমেন অ্যানালাইসিস গুলো, সেগুলো হচ্ছে যদি ইমপ্রুভ করে সেক্ষেত্রে আপনি আইইউআই তে যাবেন, আর যদি ইমপ্রুভ না করে সেক্ষেত্রে আপনি হচ্ছে সরাসরি আইভিএফ তে চলে যাবেন, এবং সেক্ষেত্রে আপনার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আছেন আমাদের সাথে, আমরা ফোনটি নিতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম টকি, আমি কিশোরগঞ্জ থেকে বলতেছি। জি আপা বলুন। যে আমার মাঝে মধ্যে মানে কানের মাথার ছাদ দিয়ে বাম পাশ দিয়ে অনেক শব্দ হয়, আমি তখন মানে রাত্রে দেখা যায় শুলে ঘুমাতে পারি না শব্দের কারণে। কেমন শব্দ হয়? কেমন মনে করেন যে মানে একটা ভন 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 শব্দ। আচ্ছা, ভন ভন শব্দ হয়। হ্যাঁ। আচ্ছা, আর মাঝে বয়স কত বললেন আপনার? 26। 26 বছর বয়স। আচ্ছা। তারপরে দেখা যায় গাড় ব্যথা করে প্রায় এরকম কইরা, মানে হার্টবিট, মানে বুক শুকায় যায়, গলা শুকায় যায়, এরকম সমস্যা। আপনার প্রেসার মেপেছেন কখনো? হ্যাঁ, প্রেসার আগে আমার হাই ছিল। হাই ছিল? হ্যাঁ, সব সময় 130-40 থাকতো, কিন্তু এখন আমার প্রেসার 100-তে নেমে আসছে। কেমন করে 100-তে নামলো? ওষুধ খেয়েছেন? আমি সব সময় মানে ইউ4 আর ঘুমের জন্য ক্লোনিয়ামটা খেতাম। আচ্ছা, ঘুমেরটা কতদিন খেয়েছেন এরকম সব সময়, বা কতদিন খাচ্ছেন? আমি 3-4 বছর খেয়েছি, তারপর দেখি আমি সুস্থ, হঠাৎ 3-4 বছর একটানা ঘুমের ওষুধ খেয়েছেন আপনি? জি। এবং এটা ছেড়ে দেওয়ার পরে কি মাথা ভন ভন, কানের শব্দ এটা মনে হয়? জি। আচ্ছা, বুঝতে পেরেছি। আর কি ওষুধ খান আপনি? আমি বর্তমানে আবার মানে 2 সপ্তাহ ধরে এই 2টা ওষুধই আনছি, আর কোনো কিছু আনি নাই। সেক্ষেত্রে কোনো ডাক্তারের পরামর্শ ছাড়াই আপনি ওষুধ খেতে শুরু করেছেন, তাই তো? হ্যাঁ। না পা, এটা করা যাবে না। আমার আগের ডাক্তারের, ঠিক আছে, আমি যেটা দেখাইছিলাম ওই আগের ডাক্তার কি আপনাকে এরকম টানা 3 বছরের জন্য ঘুমের ওষুধ দিয়েছিল? মনে হয় না। আমাকে বলছিল যে চলবে বলেছে, আর আপনি কতদিন চলতে হবে এটা জেনে নেননি। আচ্ছা, বুঝতে পেরেছি। প্রফেসর মুস্তাফা জামান। ঠিক আছে। ধন্যবাদ জানাচ্ছি। আসলে এরকম রোগী আমাদের দেশে অনেক বেশি, যেটি জুবায়ের আপনি সুন্দর করে বলেছেন যে চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘমেয়াদী ওষুধ খেলে কিন্তু এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া। এই দর্শক যিনি প্রশ্ন করেন তার জন্য কিন্তু ক্লোনিয়াম দীর্ঘমেয়াদী খাওয়ার ফলে এই ওষুধের প্রতি ধরনের ডিপেন্ডেন্সি তৈরি হয়েছিল, হঠাৎ করে ছেড়ে দেওয়ার কিন্তু আবার সমস্যা তৈরি হয়েছে। ক্লোনিয়াম যে ওষুধটি, এটা আসলে ক্লোনিয়াম ওষুধ, এটি আমরা যখন দিয়ে থাকি, এটা আস্তে আস্তে আবার ডোজটি কমিয়ে এনে আস্তে আস্তে বন্ধ করতে হয়। তো অনেক সময় আছে কি রোগীরা যে একসাথে অনেকদিন খাবার পরে হঠাৎ করে একদিন বন্ধ করে দেয়, হয়তো ভালো আছেন মনে করেছেন, কিন্তু এরপরে আস্তে আস্তে তার আবার সমস্যা শুরু হয়। এই দর্শক যিনি প্রশ্ন, তারও কিন্তু একই রকম সমস্যা, সেই কারণে বুঝতে পেরে তিনি আবার সেই ওষুধটি শুরু করেছেন। এখন তার ওষুধটি
কিছু কিছু করতে পারে, আবার পুরোপুরি উপকার নাও পেতে পারেন। তবে তার জন্য বলবো যে দুটি ওষুধ যদি খাচ্ছেন খাবেন, সঙ্গে যদি ইমার্জেন্সি হয়, কানের সমস্যা হয়, কানের একজন চিকিৎসককে দেখাবেন যে সত্যিকার অর্থে কানের কোনো সমস্যা আছে কিনা। আমরা কিন্তু যে সমস্যা বলছেন কানের, অনেক সময় কানের ভনভন শব্দ পেলেও দেখা যায় যে পরীক্ষা করে কানের বড় কোনো সমস্যা পাই না। সেক্ষেত্রে এই ক্লোনিয়াম বা এই জাতীয় ওষুধ দিয়ে থাকে যিনি যেটা খাচ্ছেন, বা মিনারেল সকালে একটি রাতে একটি, এই ওষুধটি খাবেন। আর একটু গরম পানির ভাপ নেবেন, স্টিম নেবেন, তাতে উপকার পাবেন। যদি তার অ্যাজমা বা অ্যালার্জির কোনো সমস্যা থেকে থাকে, এই সিজনটি চলে গেলে কিছুটা উপকার পাবেন। তবে আবারও বলবো, তিনি যে ওষুধটি খাচ্ছেন খেয়ে উপকার পেলে ভালো, নইলে এই ওষুধের ডোজটি একটু বাড়াতে লাগতে পারে। সেজন্য তার যে চিকিৎসককে আগে দেখিয়েছিলেন, সেই চিকিৎসকের দেখিয়ে একটু একটু ডোজ বাড়ানোর প্রয়োজন হতে পারে। তবে আপনার কথা দিয়ে শেষ করতে যে ওষুধটি তার হঠাৎ করে বন্ধ করার উচিত হয়নি, চিকিৎসকের পরামর্শ মতে বন্ধ করা উচিত ছিল, আবার চিকিৎসকের পরামর্শ মতে এই ওষুধটি ডোজটি অ্যাডজাস্ট করা প্রয়োজন। ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। আরেকজন দর্শক আমাদের সাথে ফোনে আছে, আমরা ফোনটি নিতে চাই। যদিও ডাক্তার আবু সাঈদ শিমুলের কাছে বেশ কিছু প্রশ্ন এসে জমা হয়েছে, আমরা প্রশ্নটি নিয়ে নেই ফোনের, তারপরে ডাক্তার আবু সাঈদ শিমুলের কাছে যাচ্ছি। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। হ্যালো, জি বলুন, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আমার নাম রিয়া, আমি নাটক থেকে বলতেছি। রিয়া, তাই তো? হ্যাঁ হ্যাঁ। জি আপা বলুন। স্যার, আমি হলো অনেক গাইনি দেখাইছি, তো আমার পলিসিস্টিক ওভারি হয়েছে, কিন্তু আমার বাম সাইডে প্রচন্ড ব্যথা করে। আর এত পরিমাণে ব্যথা করে, মাঝে মাঝে ব্যথা করে, আবার নাই হয়ে যায়, এরকম অবস্থা। কিন্তু ম্যাডাম ধরেন ম্যাডামকে দেখায়, তো ওনারা বলে আপনার শুধু বাচ্চা কনসেপ্টের ওষুধ দেয়, কিন্তু ব্যথা কমানোর কোনো ওষুধ দেয় না। আচ্ছা, কতদিন আগে শেষ ডাক্তার দেখিয়েছেন? আমি এখনো কন্টিনিউ দেখাচ্ছি। আচ্ছা, পিসিওএস এর কি অবস্থা এখন? পিসিওএস এ বলতেছে যে আপনার ওজনটা কমাতে হবে, তাহলে ব্যথাটা দূর হবে। ওজন কি কমিয়েছেন? হ্যাঁ, আপনার এখন 58 কেজি হয়েছে। 58, তাই তো? হ্যাঁ। বয়স কত বললেন আপনার? বয়স 27 বছর। 27। ডাক্তার শারমিন সিদ্দিক, আপনার যদি আর কিছু জানবার থাকে। আপনার পিরিয়ড কি রেগুলার? না, আমার রেগুলার না। আমার ওষুধ খেলে, নরমাল খেলে মাসে মাসে হয়, তাছাড়া হয় না। তো এখন ম্যাডাম একটা ওষুধ দিয়েছে, তো ওটা খাচ্ছি। কি ওষুধ সেটা? সেটা হলো আপনার ইয়ের ওষুধটা। হ্যালো, হ্যাঁ, ফিজল একটা দিতে। এটা হলো মাসিকের দ্বিতীয় দিন থেকে খেতে হবে। আচ্ছা, আচ্ছা রিয়া, আপনার জন্য হচ্ছে যেটা আমাদের পক্ষ থেকে সাজেশন, আপনি হচ্ছে ওজন কমিয়েছেন, এটা খুবই ভালো একটা ব্যাপার। পিসিওএস পেশেন্টদের যখন ওজন আমরা 10% কমিয়ে দেই, তখন তার সন্তান ধারণের ক্ষমতা বেড়ে যায়। দ্বিতীয়ত, আপনি বলেছেন যে আপনার প্রচন্ড ব্যথা হয়, ব্যথার সময়টাতে আপনি হচ্ছে খেয়াল করবেন ব্যথাটা কোন সময় হয়। যদি এমন হয় যে আপনার মাসের অন্তর্বর্তী দুটো পিরিয়ড অন্তর্বর্তী সময় আপনার ব্যথাটা হচ্ছে, সেটা হবে হচ্ছে ওভুলেশন পেইন। যেহেতু আপনার পিসিওএস, আপনার বডির চারপাশে অনেক সিস্ট জমে আছে, এবং সেক্ষেত্রে নতুন একটা ডিম আসার সময় কিন্তু পর্যাপ্ত সে জায়গা পাচ্ছে না র্যাপচার হয়ে বের হওয়ার জন্য। এই ডিম আসার সময়টাতে আপনার ব্যথাটা বেশি হবে। সেই সময় খুব সাধারণ একটা ওষুধ, ট্যাবলেট এলজিন 50 মিলিগ্রাম, ওটা 3 বেলা খান, কোনো সমস্যা হবে না। আপনার ওভুলেশন প্রসেসও প্রপারলি হবে। আপনি ইন্ডাকশন নিচ্ছেন, হয়তো আপনার সেটা ওভুলেশনের পেইনই, এবং সেই সাথে অ্যাসোসিয়েটেড অনেক সময় দেখা যায় পেলভিক ইনফেকশন, মানে জরায়ুতে এবং পার্শ্ববর্তী অঙ্গগুলোতে ইনফেকশন থাকে, সেটা থেকে আমরা অ্যাকুয়াস অ্যান্টিবায়োটিক দিলে এই সমস্যা থেকে পরিত্রাণ পাবেন। তৃতীয় কথা হচ্ছে, আপনার ওজন কমার পরে আপনি যখন হচ্ছে ওভুলেশন ইনফেকশনে থাকবেন, আপনাকে কিন্তু আপনার পিরিয়ডটা রেগুলার রাখতেই হবে। সেক্ষেত্রে আমরা যেটা বলি, 16 থেকে 25তম দিন ট্যাবলেট নরমাল 5 মিলিগ্রাম একটা করে দিনে 2 বার 10 দিন খাবেন। তাহলে এই 10 দিন এটা যখন আপনি উইথড্র করবেন, তখন যদি আপনার বেবি কনসিভ না হয়, তাহলে আপনার পিরিয়ডটা হয়ে যাবে, এবং যখন পিরিয়ড হয়ে যাবে আপনি নতুন আরেকটা হচ্ছে ওভুলেশন ইনজেকশনের সাইকেল দিতে পারবেন। সেটা আপনার ওজন কম, আপনার এই সময়টাতেই কিন্তু কনসিভের রেটটা খুব বেশি, এবং 2-3 মাসের মধ্যে আপনি কনসিভ না হয়, আপনি যেহেতু পুরনো পিসিওএস এর পেশেন্ট, আপনার জন্য উপদেশ থাকবে আপনি অবশ্যই ল্যাপারোস্কোপি অপারেশনটি করিয়ে নেন। তাহলে যেটা হবে, ওই যে পুরনো যে সিস্ট গুলো এসে আপনার ওভারের স্ট্রাকচারটাকে একদম পরিবর্তন করে দেয়, এবং হরমোন গুলো ক্রমাগত আপনার শরীরে একটা ইমব্যালেন্স তৈরি করে, যেটা হচ্ছে আপনার ওভুলেশন প্রসেসটাকে ব্যাহত করবে। তাহলে ল্যাপারোস্কোপি করলে আপনি অনেকগুলো সমস্যা কমে যাবে, এবং 6 মাসের মধ্যে আপনার কনসিভ রেট অনেক বেশি। ধন্যবাদ এবং শুভকামনা আপনার জন্য।
আপনাকেও ধন্যবাদ ডাক্তার, আপনি অনেক সুন্দর করে বুঝিয়ে বলেছেন। দর্শকদের প্রতি একটু দুঃখ প্রকাশ করতে চাই, বুঝতেই পারছেন আমাদের দর্শকরা এতদিনে অনেক সচেতন হয়ে গেছেন। এই প্যান্ডেমিক সময়টা আপনারা বুঝতেই পারছেন প্রযুক্তির উপর কতখানি আমাদের নির্ভর করতে হয়। ইন্টারনেট কিছুটা গোলযোগ করছে, এই জন্য হয়তো কিছু কথা মিস হতেও পারে। আমরা আন্তরিকতার সাথে চেষ্টা করছি যত দ্রুত এর সমাধান বা একটা সহনীয় পর্যায়টাকে নিয়ে আসা যায়। যাই হোক, জহির ইসলাম প্রশ্ন করেছেন তার বাচ্চার জন্য, বয়স 24 দিন, সে দিনে একবার খুব বেশি বমি করে এবং তার নাভি এখনো শুকোয়নি, কি করতে পারেন জানতে চেয়েছেন ডাক্তার আবু সাইদ শিমুল। আসলে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। এই ধরনের বমি করার বিভিন্ন জায়গায় এটার নাম রয়েছে, দুধ বমি, অর্থাৎ জন্মের পরে অনেক কিন্তু একবার না 2-3 বার করতে পারে। এই সমস্ত ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন দুধ খাওয়ানোর পর, প্রতিবার দুধ খাওয়ানোর পর আরো ঠিক করতে হবে, অর্থাৎ যে বাস্টিং বলে থাকে, আপনি একটু কাছে নেবেন দুধ খাওয়ানোর পরে, একটু 8-10 বার ঢেকুর উঠাবেন। এখানে পিলে যদি আপনি আলতো করে কয়েকটা বাড়িতে চাপ করবেন, সেটা দেখবেন খুব বেশি জোরে দিবেন না। আর অনেকে যাদের দেখা যায় যে খুব বেশি বমির টেন্ডেন্সি, তাদেরকে বলছি এত বেশি ঢাকা না করে একদম উপর করে কিছু খেলেই এটা আমার মনে করবো যে যথেষ্ট। আর যেটা করবেন যে অনেকে ফর্মুলা মিল্ক সেটা কিন্তু একদমই করবেন না। নাকে যদি বন্ধ থাকে তাহলে এটা হতে পারে। আপনি নর্সল ড্রপ একটু দিতে পারেন প্রতিবার দুধ খাওয়ানোর আগে, 1 ফোঁটা করে দিনে 7-8 বার একটু দেন। আপনাকে সবশেষে যেটা আসল গুরুত্বপূর্ণ কথা, যেটা আপনি জানতে চেয়েছেন, যেটা একবার না 2 থেকে 3 বার বমি করলো এই বয়সে, সেটা একদমই স্বাভাবিক, সুতরাং একদমই দুশ্চিন্তা করবেন না। ধন্যবাদ আপনাকে ডাক্তার আবু সাইদ শিমুল। আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাই। ইফতেখার মাসুম খুব করে অনুরোধ করেছে তার বাচ্চার জন্য, খুব জরুরি একটি প্রশ্ন। বাচ্চার নাম রাইয়ান, বয়স 8 বছর 5 দিন, দুঃখিত 8 মাস 5 দিন। আপনার পরামর্শ ডাক্তার আবু সাইদ শিমুল, আপনার পরামর্শে বাচ্চাকে খুব অল্প অল্প করে ডিমের কুসুম, আলু সিদ্ধ, ভাত চটকিয়ে দিচ্ছেন। সে খাওয়ার পর 2-1 ঘন্টা পর বমি করে, যা টক গন্ধযুক্ত এবং পায়খানাও টক গন্ধযুক্ত। এখন বাচ্চার জন্য কি করলে এই কষ্ট থেকে মুক্তি পাবে? অনুরোধ জানিয়েছেন সমাধানের। আমরা সমাধান আপনার কাছ থেকে নিব একটা বিরতি থেকে ফিরে যখন আসছি তখন। দর্শক, ছোট্ট একটা বিরতির উপরে দেখা হচ্ছে, সাথেই থাকুন, ফিরছি। স্বাগত আরেকবার, দেখছেন করোনা হেল্প ডেস্ক, জুলহা জুবাইর আপনাদের সাথেই আছি। তার আবু সাইদ, আমরা সরাসরি ডাক্তার আবু সাইদ শিমুলের কাছে চলে যেতে চাই। কি প্রশ্ন ছিল? খাবার দিকে তো আমাদের মা বাবাদের মধ্যে একটা কৌতূহল রয়েছে, আবার একটা বিভ্রান্তি রয়েছে। আমরা যখন বলেছিলাম যে একটু একটু করে দিবেন, সব খাবার একবারে একসাথে দিয়ে দিলে কিন্তু হবে না। আসলে আমরা বলেছিলাম একটু একটু করে শুরু করবেন, শুরু করে অভ্যস্ততা গড়ে উঠবে। তার মানে যে প্রতিদিন একটু একটু করে যদি আপনি আলু দেন, ডিম দেন, সবজি দেন, মাছ দেন, মাংস দেন, তা কিন্তু হবে না। প্রথমে 6 মাস বয়সে অভ্যস্ত করে ফেললে, এরপর এখন যেহেতু 8 মাস চলে এসেছে, এখন কিন্তু আপনি একদম পরিপূর্ণ খাবারটা দিবেন। সেই খাবারটা আবার সেই 6 মাস আগে থেকে আপনি যেমন 2 ঘন্টা পর বুকের দুধ দিচ্ছেন, তাও দিলে হবে না। এখন কিন্তু আপনি আধা পাটে করে 2 বার এই এতটুকু খাওয়া দিলেই আসলে যথেষ্ট। বাকিটা সে বুকের দুধ থেকে পাবে। সুতরাং এই থেকে কিন্তু সব পুষ্টি চলে আসবে, এবং বারবার করে খাওয়াতে হবে তা না। বাটির সাইজটা হবে 250 ml, এবং কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট থাকবে। অনেক বেশি খাবার দিয়ে তাকে মোটা তাজা করার এই যে একটা টেন্ডেন্সি, সেটা থেকে একটু সংযত হতে হবে। এখন বোঝাই যাচ্ছে কিন্তু কোনো একটা কারণে এই খাবার থেকে বদ হজম হয়েছে, সেই জিনিসটা, সেই জন্য প্রথমে খাবারটা কমিয়ে দিন, যেটা বললাম। আর এই সময় আপনি জিঙ্ক সিরাপটা খাওয়াতে পারেন। জিঙ্ক জিসাপ বিভিন্ন নামে পাওয়া যায়, 1 চামচ করে দিনে 1 বার 10 দিন খাওয়ান। প্রোবায়োটিক পাওয়া যায়, প্রোবায়ো বা বিভিন্ন নামে, সেটা একটা দেখে সুই দিয়ে বা কেজি দিয়ে কেটে ভেতরের রসটা বা লিকুইডটা খাইয়ে দেবেন। সেটা আপনি প্রতিদিন একটা করে 10 দিন খাওয়ান, এবং এই নিয়মগুলি মানেন, এবং খাবারটা যদি একটু কন্ট্রোল করেন, ইনশাল্লাহ 5-7 দিনের মধ্যে আপনার বাচ্চার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে ডাক্তার আবু সাইদ শিমুল। ঋতুদে লিখছেন তার বয়স 28, ওজন 70, 37 সপ্তাহ 4 দিন তার অন্তঃসত্ত্বা। তার এখন HB 11.8, posterior and cephalic presentation position 35 weeks, a ultra report, diabetes and pressure normal। 5 দিন আগে ডাক্তার দেখিয়েছেন, বেবির মাথা নিচে আছে, ডাক্তার হাত দিয়ে যতটুকু এক্সামিন করেছেন। EDD 26 জানুয়ারি, ডক্টর নর্মাল। এর জন্য সারা মাস ওয়েট করতে চাচ্ছেন। নর্মাল ডেলিভারি কি সেফ হবে আমার এবং আমার বেবির জন্য, জানতে চেয়েছেন ডাক্তার শারমিন সিদ্দিকা। যে আপনি যে প্রোফাইলগুলো দিয়েছেন সবগুলোই কিন্তু ভালো, এবং এসব ক্ষেত্রে আমরা বলি যে আপনি ওয়েট করুন। ওয়েট করলে আমরা যেটি হচ্ছে, এখন আপনি প্রতি সপ্তাহে চেকআপে আসবেন। চেকআপে আসলে আপনার সম্পূর্ণ আপনার এবং আপনার বেবি দুজনেরই কিন্তু চেকআপ করা হবে। তাহলে যদি কোনো রকম কোনো নেগেটিভ ফ্যাক্টর আমরা না পাই, আমরা অবশ্যই আরেক সপ্তাহ যাব, এবং সেভাবে আমরা ইডিডি ক্রস করেও কিন্তু
তারপরে বলি 3 দিন পরে আসার জন্য, এবং তারপরে আমরা অনেক সময় সবকিছু ভালো থাকলে 1 সপ্তাহের উপরে যাব না, 1 সপ্তাহ পর্যন্ত কিন্তু ওয়েট করা হয়, দ্যাট ইজ 41 উইকস। তো যদি আপনার ফ্যাক্টর সব নরমাল লেভেলে থাকবে তখন, এবং যখন আপনি চাইবেন যে না এখানে কোনো ফ্যাক্টর আমরা নেগেটিভ পেলাম, তখন আমরা অ্যাডমিশন দিয়ে, যেহেতু আপনার সব প্যারামিটারস ভালো, আমরা একটু বেবির হার্টবিট ভালো থাকলে তখন হচ্ছে ইন্ডাকশন দিই। ইন্ডাকশন দিয়ে যদি আপনার ব্যথাটা ন্যাচারালি পেইনটা ওঠে, তখন কিন্তু নর্মাল ডেলিভারি রেটটা খুব বেশি। যখনই ইন্ডাকশন দিব, দ্যাট ইজ ম্যানিপুলেশন। তো আমরা ম্যানিপুলেশন করতে চাচ্ছি না, আপনার গাইনোকোলজিস্ট আপনাকে সঠিক পরামর্শ দিয়েছেন, এবং আপনি এভাবে করে চেকআপে থেকে যদি আপনার ন্যাচারাল পেইন উঠে তখন ডেলিভারি প্রসেসে আমরা আগাই, সেটার আউটকামটা ভালো। ধন্যবাদ আপনাকে। সেটা যদি কোনো সমস্যা হয়, নড়াচড়ার সমস্যা হলে আপনি আমাদেরকে জানাবেন, তখন বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ আপনাকে ডাক্তার শারমিন সিদ্দিকা। আশফিয়া রহমান অনেকক্ষণ হয়েছে প্রশ্ন করেছেন, বয়স 40, ওজন 73, ডায়াবেটিস, খাওয়ার আগে 12, যার জন্য সেফ্রিন 2, ইবাটিন, ডেসল্যান্ড 30 খাচ্ছেন, অনেক অ্যালার্জি, মুড়ি খেতে খুব পছন্দ করেন, মুড়ি কি খাওয়া যাবে কিনা, অন্য কোনো মেডিসিন লাগবে কিনা ডায়াবেটিস কমাবার জন্য? প্রফেসর মোস্তফা জামান। কি খেতে পছন্দ করেন বলেছেন? মুড়ি। মুড়ি, জি ধন্যবাদ। আসলে আমরা ডায়াবেটিসের যে খাদ্য আমরা বলে থাকি, প্রথমে বলছি তার যে মাত্রা বলেছেন শর্করা, সেটি কিন্তু স্বাভাবিকের চেয়ে বেশি। আমরা খালি পেটে সবসময় বলি 6 রাখার জন্য, খাবার 2 ঘন্টা পরে 8, 3 মাসের যে ডায়াবেটিসের গড় HbA1c সেটি 7% রাখার চেষ্টা করি। এটি আমাদের জন্য গুড গ্লাইসেমিক কন্ট্রোল বলে থাকি। এখন তার জন্য কয়েকটি পদ্ধতি। একটি হলো যে খাদ্যাভ্যাসে আমরা বলি শর্করা জাতীয় খাদ্য, বিশেষ করে সিম্পল যেমন খাদ্যগুলো, যেমন ধরেন মিষ্টি বা আমরা যে চিনি এরকম যে বা কোমল পানীয় যেগুলোতে সঙ্গে সঙ্গে রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়, সেগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারি। সেক্ষেত্রে আপনি মুড়ি খেতে পারেন, সেটি ভয়ের কিছু নেই, কিন্তু সেক্ষেত্রে আমরা অ্যাডজাস্ট করতে ফুড কনভার্সন। আপনি যদি মুড়ি খেতে চান শর্করা জাতীয় যেমন ভাত বা রুটি, সেটিকে অ্যাডজাস্ট করতে পারেন, সেটি ভয়ের কিছু নেই, আপনি খেতেই পারেন। কিন্তু আমরা কোনো খাদ্যকে নিষেধ করি না, এখন বলি খাদ্যটাকে মডিফিকেশন করা। অর্থাৎ আমরা একটা উদাহরণ দিই, ধরুন আপনি সকালে আগে 5টি রুটি খেতেন, সেক্ষেত্রে সকালে 3টি খেয়ে 11টার সময় 2টি খাবেন। অর্থাৎ এইভাবে আমরা অল্প অল্প খাবার বারবার খেতে বলি, একসাথে বেশি খাবার খেতে নিষেধ করি। এটি ডায়াবেটিসের জন্য আদর্শ পদ্ধতি। আমরা অনেকেই মনে করে থাকেন যে ডায়াবেটিস মানেই কিন্তু সব খাবার নিষেধ, এটি কিন্তু তা নয়। অনেকে মনে করে থাকেন যে আসলে ডায়াবেটিস হলে বুঝে ভাত খাওয়া নিষেধ, এটিও কিন্তু তা নয়। ভাতকে আসলে ভাতও শর্করা খাদ্য, রুটিও শর্করা জাতীয় খাদ্য। ভাতকে অনেক সময় পরিমাপ করা যায় না, প্লেট ভর্তি করে অনেকে বেশি খেয়ে ফেলতে পারেন। রুটিটা পরিমাপ করতে সুবিধা হয়, আর রুটির যদি আটা রুটি, লাল রুটি হয়, সেটি তার জন্য একটু বেশি উপকারী। তবে ভাত এবং রুটির মধ্যে বড় কোনো পার্থক্য নেই। একইভাবে মুড়িও, এটিও শর্করা জাতীয় খাদ্য, এটিও আপনি খেতে পারেন, ভয়ের কিছু নেই, কিন্তু ক্যালোরিকে হিসাব করে খেতে হবে এবং এর সাথে এক্সারসাইজ এবং করতে হবে এবং হাঁটাহাঁটি করতে হবে। শাকসবজির পরিমাণ অবশ্যই বাড়াতে হবে। আর ফুড কনভার্সন, এটি আপনাকে জানতে হবে কোন ফুডে কত ক্যালোরি। যেমন আমি ছোট্ট একটু উদাহরণ দিই, যেমন আপনি যদি একটি রং চা দিয়ে চা খান, সে যদি 1 চামচ চিনি যদি নেন, হয়তো বা 50 কিলো ক্যালোরি হবে। যদি আপনি সাথে দুধ মিশান, তাহলে 70 কিলো ক্যালোরি হয়ে গেল। দিনে যদি 10 বার খান, তাহলে কিন্তু আপনার এখান থেকে কত ক্যালোরি এটি বেড়ে গেল। অর্থাৎ প্রত্যেকটি খাবারের কিন্তু আপনার যদি প্রতিদিন 2200 কিলো ক্যালোরি দরকার হয়, একটি মিষ্টিতে কিন্তু বড় মিষ্টিতে 500 কিলো ক্যালোরি থাকে, ছোট মিষ্টিতে 400 কিলো ক্যালোরি থাকে। আপনি যদি আপনার খাবারের একটি বড় কিলো ক্যালোরি যদি একটি বা দুটি মিষ্টি খেয়ে ফেলেন ভুল করে, তাহলে কিন্তু আপনাকে কিন্তু অনেক খেসারত দিতে হবে। আমরা সেজন্য সবাইকে বলছি, খাবার কিন্তু নিষেধ নেই, খাবার সবই খেতে পারবেন, ঘুরিয়ে ফিরিয়ে ফলও খেতে পারবেন, আপনি সবই খেতে পারবেন, কিন্তু এই ফুড কনভার্সন জানতে হবে এবং অদল বদল করাকে শিখতে হবে এবং ক্যালোরি হিসাব করে খেতে হবে, তাহলে আপনি সব খাদ্যই খেতে পারবেন। আপনার জন্য শুভকামনা রইল। প্রফেসর মোস্তফা জামান, মাঝে মাঝে মিষ্টিটা নিয়ন্ত্রণ করা আমাদের অনেকের জন্যই কঠিন হয়ে যায়, একটি মিষ্টির পরে না বলাটা কঠিন হয়ে যায়। এটা আমরা উই হ্যাভ টু রি-ইভ্যালুয়েট দ্য হোল প্রসেস। নিশ্চয়ই আপনি এটার আরও একটা সহজ এবং গ্রহণযোগ্য সমাধান দিবেন। আরেকজন দর্শক আছেন আমাদের সাথে, আমরা ফোনটি নেওয়ার মতো অল্প সময় আছে। দুঃখিত, ইন্টারনেট আমাদের আজ খুব বিভ্রান্তিতে ফেলছে। একটা শেষ প্রশ্ন আমরা নিতে চাই, একজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আমার নাম আখি। জি আখি আপা বলুন। আমার বয়স 25। জি বলুন। ম্যাডাম, আমার একটু সমস্যা, আমার পিরিয়ডে অতিরিক্ত ব্যথা। আমার ঢাকা স্কয়ার হসপিটাল আমি অনেক পরীক্ষা নিরীক্ষা করছি, পরীক্ষা নিরীক্ষার মধ্যে আমার কোনো তেমন কোনো সমস্যা ধরা পড়ে নাই। সমস্যা আপনার একটাই যে ভিটামিন ডি এর একটু প্রবলেম। ভিটামিন ডি এর প্রবলেম? জি, ভিটামিন ডি এর প্রবলেম। এখন হ্যাঁ, ওই যে
পিরিয়ডে যে ব্যথা না, ওই ব্যথার জন্য আমাকে HPRDS একটা ওষুধ দিয়ে। আচ্ছা আচ্ছা, মানে উন্নত দেখতেছি না আর কি। অতিরিক্ত ব্যথা আমার একটা বাচ্চাটার বয়স। আপনার কি একদম শুরু থেকে এরকম অতিরিক্ত ব্যথা ছিল নাকি হুট করে শুরু হয়েছে? আজকে 3 বছর ধরে। 3 বছর ধরে বাচ্চা কনসিভ হইতেছে না। একটা বাচ্চা আছে 10 বছর বাচ্চা, এখন বাচ্চা কনসিভ হইতেছে না। বাচ্চা কনসিভও হচ্ছে না, তাই তো? আখি, আপনার কি থাইরয়েডের প্রবলেম আছে কিনা? প্রবলেম নাই, আমি পরীক্ষা করছি, থাইরয়েডের পরীক্ষা নাই। ডায়াবেটিসের কোনো সমস্যা নেই? জি, হরমোনেরও টেস্ট সব নরমাল। আচ্ছা, বুঝতে পেরেছি। ডাক্তার শারমিন সিদ্দিকা, প্রশ্নটা আবার বলতে হবে। আখি আমাদের প্রশ্ন করেছেন যার বয়স 25, তার মেনস্ট্রুয়াল সাইকেলের সময় প্রচন্ড ব্যথা হয়, ব্যথার জন্য যত ধরনের টেস্ট ছিল তিনি করিয়েছেন, তাতে কিছু খুঁজে পাওয়া যায়নি। ভিটামিন ডি ডেফিসিয়েন্সি পাওয়া গেছে, যেটার জন্য তিনি এখন ওষুধ গ্রহণ করছেন। 3 বছর ধরে তার এই সমস্যা। তার 10 বছরের একটি সন্তান আছে, সন্তান নিতে চাইছেন কিন্তু কোনোভাবেই কনসিভ করতে পারছে না। তার থাইরয়েডের সমস্যা নেই, ডায়াবেটিসেরও সমস্যা নেই। আচ্ছা, খুবই ভালো প্রশ্ন এবং খুব কমন। এখন আমরা অনেক পেশেন্ট পাচ্ছি যাদের একটি সন্তান হওয়ার পরে দ্বিতীয় সন্তান কনসিভে খুব প্রবলেম হচ্ছে, বিশেষ করে যারা একটু লম্বা গ্যাপ দিচ্ছেন। তো যাদের ক্ষেত্রে এরকম 10 বছর পরে আমাদের কাছে আসেন এবং এই ধরনের একটা কমপ্লিকেটেড অবস্থা, যে তার ব্যথা হচ্ছে, ওষুধ নিচ্ছেন, কমছে না, সেক্ষেত্রে আমাদের জন্য হচ্ছে এই ধরনের পেশেন্টকে আমরা সাজেস্ট করি যে একটা ল্যাপারোস্কোপিক ইভালুয়েশন। আচ্ছা, সেইটাতে আমরা তার ইউটেরাস, তার ফ্যালোপিয়ান টিউব, ওভারি প্রত্যেকটা জিনিস দেখে তার টিউবের টেস্ট করে ভিতর দিয়ে যখন আমরা ডাই দিয়ে টেস্ট করি, টিউবটা ওপেন হয়ে যায় এবং এরপরে কনসিভের রেট খুব বেশি। ধন্যবাদ ডাক্তার শারমিন সিদ্দিকা। আমরা এতটুকুই আজ নিতে পারছি, আমাদের সময় শেষ হয়ে গেছে। দর্শক, আজ এখানে বিদায় নিব। প্রফেসর মোস্তফা জামান, ডাক্তার আবু সাইদ শিমুলকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।